নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। ডুরান্ড কাপ কিন্তু এবার জমে গেল। গ্রুপ এ থেকে কিন্তু দুই প্রধান, এ বলে আমায় দেখো তো ও বলে আমায় দেখো। কোনোদিন মোহনবাগান সে কিন্তু এক গোল করছে, ইস্টবেঙ্গল তার পরের দিনই কিন্তু এসে তিনটে গোল করছে, আবার ইস্টবেঙ্গল তিনটে গোল করলেও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট এসে 6টা গোল করছে। তো গোলের লড়াই কিন্তু ভালোই চলছে। ডার্বি ম্যাচের আগে কিন্তু যথেষ্ট চাপে রাখলো ইস্টবেঙ্গলকে মোহনবাগান দল। সেই নিয়ে কথা বলার সাথে সাথে হেক্টর ইউজ থেকে নিয়ে কিছু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আজকের ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে কথা বলি, তো ইন্ডিয়ান এয়ারফোর্সকে কিন্তু 6-0 গোলে হারিয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়াররা। মলিনার আন্ডারে, মলিনার জন্মদিনের দিন কিন্তু একটা বড় উপহার দিয়ে দিয়েছে মোহনবাগানের প্লেয়াররা, এবং তারা যা পারফরমেন্স দিয়েছে দারুণ দারুণ দারুণ, মানে একদম চোখের শান্তি কিন্তু এরকম পারফরমেন্স থেকে আসে। তো খুবই ভালো প্লেয়াররা কিন্তু ভালো প্রথম ম্যাচেই কিন্তু গোল পেয়েছে, এবং প্রথম ম্যাচে গোল পেলে সবসময় কিন্তু মনোবল কিন্তু ভালো থাকে। সেখানে জেসন কামিংস সে কিন্তু জোড়া গোল করেছে, টম কিন্তু গোল পেয়েছে, লিস্টন, থাপা এবং শেষের দিকে স্টুয়ার্ট নেবেও কিন্তু সেও গোল করেছে। আর আজকে মোটামুটি এয়ারফোর্সের প্লেয়ারদের দায়িত্বই ছিল যে শুধু জাল থেকে বল কুড়িয়ে আনা, এর বেশি তারা কিছু করতেই পারেনি, কারণ সেইভাবে চান্স ক্রিয়েট হচ্ছে এরকম তারা করতে পারেনি, কিছুই তারা করতে পারেনি। এবং যথেষ্ট মানে সহজ প্রতিপক্ষ দল ইন্ডিয়ান এয়ারফোর্স, তাদের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্ট ভালো পারফরমেন্স দিয়েছে। 6টা গোলের সাথে সাথে বল পজিশন 67%, শট নিয়েছে 37টা, শট অন টার্গেট সেখানে 16টা মোহনবাগানের ছিল, আর অপোনেন্টের শট টোটাল 4টে আর শট অন টার্গেট 1টা। তাহলেই বোঝা যাচ্ছে কতটা মানে সহজ প্রতিপক্ষ। তবুও এই যে 6-0 গোলগুলো তো ফিনিশ করতে হয়েছে, আরও অনেক গোল মিস হয়েছে, আরও বেশি গোল হতে পারতো। এই 6-0 গোলের ফলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট রীতিমতন তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করছে, নিশ্চিন্তে তারা কোয়ালিফাই করছে। কারণ প্রথম ম্যাচে তারা 1 গোলের ডিফারেন্সে জিতেছিল, সেখানে +1 গোল ডিফারেন্স ছিল, প্লাস এই ম্যাচে +6 গোল ডিফারেন্স, +7 গোল ডিফারেন্স কোনো দলের থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্ট তারা বলতে গেলে পরবর্তী রাউন্ডে আজকেই কোয়ালিফাই করে গেল। কিন্তু ইস্টবেঙ্গলের যথেষ্ট চাপ তারা রেখে দিল, যেরকম তাদের আক্রমণভাগ ফুটবল খেলে গোল করেছে, তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের উপরও কিন্তু অল্প অল্প করে তারা চাপ বাড়িয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল কালকে পর্যন্ত অ্যাডভান্টেজ পজিশনে ছিল, +4 গোল ডিফারেন্স নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। এখনও কিন্তু ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, না হওয়ার কিছু নেই, ফুটবলে সমস্ত কিছু হয়। গত বছরেও আমরা মোহনবাগানকেই ফেভারিট ধরেছিলাম, কিন্তু সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল যদি ডার্বি ম্যাচ অর্থাৎ 18 তারিখে যে ম্যাচটা হবে, সেই ম্যাচে যদি ইস্টবেঙ্গল জিততে পারে, জিততে হবে, যদি জিততে পারে তাহলেই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল হবে। আর যদি ম্যাচ ড্র হয়, সে যাই রেজাল্ট হোক না কেন, সেখানে কিন্তু মোহনবাগান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। আর ইস্টবেঙ্গলকে যদি সেকেন্ড বেস্ট টিম হিসাবেও কোয়ালিফাই করতে হয়, তো অবশ্যই জিততে হবে। ডার্বি ম্যাচ জিতলেই কিন্তু তারা সরাসরি কোয়ালিফাই করবে। আর ডার্বি ম্যাচে যদি ড্র রাখতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু তাহলেও মানে হালকা চান্স রয়েছে, কিন্তু বাকি দলেদের দিকেও তাকিয়ে থাকতে হবে। রীতিমতন পাঞ্জাব, তারা কিন্তু পাঞ্জাব বলতে গেলে গ্রুপের সেকেন্ড দল, সেকেন্ড বেস্ট দুটো দল কোয়ালিফাই করবে, তার মধ্যে পাঞ্জাব একটা দল ভাই কোয়ালিফাই করছে, আর ওই একটা পজিশন বাকি থাকবে। যদি ডার্বি ম্যাচের রেজাল্ট খারাপ হয়, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। তো সেক্ষেত্রে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের একটাই কাজ, জিততে হবে, জেতা ছাড়া কোনো অপশান নেই। আর আজকে মোটামুটি প্লেয়ারদের রোটেট করে মলিনা দেখে নিয়েছে, এবং প্লেয়াররা ভালো পারফরমেন্স করেছে। অবশ্যই প্রতিপক্ষ হয়তো খুবই সহজ প্রতিপক্ষ, যদি আমরা তুলনা করি যে হায়দ্রাবাদের সঙ্গে যদি মোহনবাগান খেলে যেরকম খেলা হবে সেরকম খেলা হয়েছে, কিন্তু প্রতিপক্ষ না ভেবে তাদের যে ব্র্যান্ড অফ ফুটবল, পায়ে বল রেখে খেলা, পাস দেওয়া, গোলের কাছে গিয়েও কিন্তু দেখলাম যে আশিস রাই পাস বাড়াচ্ছে জেসন কামিংসের উদ্দেশ্যে, মানে এই যে পাসগুলো খুব ভালো ভালো পাস তারা মানে ছোট ছোট করে খেলছে, এটা কিন্তু খুব ভালো লাগলো মলিনার প্লেইং স্টাইলে।
আজকে কিন্তু মাঠে উপস্থিত ছিল কার্লেস কোয়াদ্রাত, সেও কিন্তু পুরোপুরি পরিকল্পনা তৈরি করে আসছে। অবশ্যই মাস্টার মাইন্ড কার্লেস কোয়াদ্রাতকে আমরা দেখেছি অনেক ম্যাচে কিন্তু পরিকল্পনা দিয়ে ম্যাচকে বার করে নিতে পারে। তো আজকে কিন্তু ভালোভাবেই ম্যাচ দেখেছে, অবশ্যই পরিকল্পনা কিন্তু কিছু থাকবে, কিন্তু যেটা ইস্টবেঙ্গলের আমার কাছে মনে হচ্ছে সমস্যার জায়গা, ইস্টবেঙ্গলের অ্যাটাক মাঝমাঠ নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। ইস্টবেঙ্গলের সমস্যার জায়গা কিন্তু ডিফেন্স। এখনও পর্যন্ত দুই সাইড ব্যাকই কিন্তু একদম যে সেরা ফুটবল খেলছে সেরকম নয়। মার্ক জোথানপুইয়া সাইড ব্যাক নয়, তাকে খেলতে হচ্ছে, এটা একটা সমস্যার ব্যাপার। মার্ক জোথানপুইয়া মূলত মিডফিল্ডারের প্লেয়ার, সে কিন্তু ওই উইং বরাবর গিয়ে আক্রমণে যতটা হেল্প করবে ততটা ডিফেন্স কোয়ালিটি মার্কের ভালো নয়। এবার ওই একটা দিনে কিন্তু মার্ক একদম সেরা ফুটবল খেলতে পারবে না, ওই জায়গায় একটা সমস্যার ব্যাপার রয়েছে। রাকিব তার কিন্তু ব্যাকআপ প্লেয়ার সেরকম কেউ নেই এখনও পর্যন্ত। প্রভাত লাগরা ফিট নয়, যদিও হাতে কয়েকটা দিন রয়েছে, যদি প্রভাত ফিট হতে পারে 10টা দিনের মধ্যে তো সেক্ষেত্রে সেই জায়গাটা অবশ্যই সমস্যা মিটবে। আর লালকে নিয়ে অন্তত এই সমস্ত হাই ভোল্টেজ ম্যাচে চিন্তাভাবনা করাটা মনে হয় খুব একটা ভালো কাজ হবে না। সেই জায়গায় যদি একজন ভালো সেন্টার ব্যাক আসতো তো ভালো হতো, সেই জায়গাটাও একটু সমস্যা। হিজাজি ঠিক আছে, সাইলেন্টভাবে খেলে। আজকে টম যেরকম গোল করেছে, কালকে হিজাজির কাছেও একাধিক সুযোগ ছিল গোল করার, তো হিজাজি গোল করতে পারেনি। তো প্লেয়াররা গোল হয়তো পেয়ে যাবে, অ্যাটাক নিয়ে ইস্টবেঙ্গলের সমস্যা নয়, সমস্যার জায়গা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স। আর যেরকমভাবে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়াররা লিস্টন বলো বা পরবর্তী সময় যে কোনো প্লেয়ার বলো, মানভীর বলো, যারা নামছে এবং যারা ফার্স্ট 11-এ খেলবে, এখনও তো দুজন প্লেয়ার আজকে ব্যবহার হলো না, সেখানে ডিমি রয়েছে, ম্যাকা রয়েছে, তো তাদের নিয়েও যখন পরিকল্পনা করা হবে তো যথেষ্ট ইস্টবেঙ্গলের ডিফেন্সের উপর চাপ থাকবে ভাই। তো ডিফেন্স কিন্তু মানে মেরামতি করতে হবে, তা না হলে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে কিন্তু একটুখানি হলেও সমস্যা হতে পারে। আর এখনও পর্যন্ত যেই ব্যাপারটাকে নিয়ে আমার অন্তত খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে হেক্টর ইউস্তে। তো যেরকমটা আমাদের কাছে আপডেট ছিল সে কিন্তু আজকে কলকাতায় চলে আসার কথা, কিন্তু যেহেতু আসছে না, কোনো রকম অফিসিয়াল আপডেট আসেও নি কাল থেকেও, তো সেক্ষেত্রে আজকে আর তো আসছে না, এটুকু ছেড়ে দাও। এটা দেখা যাক কবে আসে। আজকে হয়ে গেল 8 তারিখ, 14 তারিখে ইস্টবেঙ্গলের ম্যাচ। যে কোনো প্লেয়াররা কিন্তু বলতে গেলে এলে একটুখানি হলেও তাদের জেট ল্যাগ হয়। ওয়েদার কন্ডিশন আমি ধরে নিচ্ছি হেক্টর একটা সিজন খেলে গেছে, ওয়েদার কন্ডিশন খুব একটা অসুবিধা হবে না, কিন্তু সে সেখানে তার মতন করে প্র্যাকটিস করছে, কোচের পরিকল্পনা অনুযায়ী প্র্যাকটিস করছে, সব ঠিক আছে। একটা বাইরে প্র্যাকটিস করা আর একটা টিমের মধ্যে এসে প্র্যাকটিস করা, নতুন একটা জুটি তৈরি করা অত সহজ নয়, কিছুদিন সময় লাগে। তো আজকে তো 8 তারিখ আসছে না, ছেড়ে দাও, কালকে 9 তারিখ আসবে কিনা তার কোনো রকম গ্যারেন্টি নেই। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে 9 তারিখে সে আসবে, 9 তারিখেই প্র্যাকটিসে নামবে, তো 10 তারিখ পর্যন্ত তার জেট ল্যাগ যেতে যেতেই চলে যাবে, তাকে কোনো রকম কম্বিনেশানে নিয়ে আসা যাবেই না। তো মাঝখানে তাহলে কদিন থাকছে, 11, 12, 13, এই 3 দিনের মধ্যে সমস্ত কিছু পরিকল্পনা করতে হবে, তবেই 14 তারিখে তাকে ভালোভাবে ব্যবহার করা যাবে। এবং H2 জুটি অর্থাৎ হেক্টর ইউস্তে আর হিজাজি মাহের দুজন এইজের জুটিকে কিন্তু তবেই আমরা দেখতে পেতে পারি। তো যথেষ্ট কিন্তু এটা একটু সমস্যার ব্যাপার। আমি ম্যানেজমেন্টকে কোনো রকম এতে বলবো না যে ম্যানেজমেন্টের গাফিলতি, এটা পুরোপুরি ভিসার উপর ব্যাপার, কারণ টিকিট নিয়ে কোনো অসুবিধা নেই, হাতে ভিসা পেলেই তোমাকে প্লেনে তুলে দেওয়া হবে এরকম ব্যাপার, কিন্তু ভিসা নিয়েই এত সমস্যা সত্যি ভাবা যাচ্ছে না, কারণ অনেক দিন আগেই হেক্টর ইউস্তে ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছিল, তোমাদের জানিয়েছিলাম। তো জানি না এটা নিয়ে কি হবে না হবে, এই নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা হতে পারে আমার মনে হচ্ছে। আর কালকে খুব সম্ভবত যে এএফসির যেটা ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে আরও আলোচনা করা যাবে, যে আলটি নাসির দলটা কীরকম দল। আমি যেটুকু দেখলাম ভাই, কঠিন লড়াই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য। সমর্থকদের প্লিজ রিকোয়েস্ট, মাঠে গিয়ে মাঠ ভরাও, পিছন থেকে সাপোর্ট করো, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট হতে পারবে, তা না হলে কিন্তু প্রতিপক্ষ যথেষ্ট চাপ রেখে ফুটবল খেলবে, এটুকু বলে রাখছি। কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।